হচ্ছিল যে হাদির যে গুলিবিদ্ধ হলো এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমি কেন আমার দৈনন্দিন জীবনের যাপনের ডিজিটাল ডায়েরি নামে আমি যেগুলো প্রকাশ করি সেটা করতে পারবো না হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেজন্য? এখানে হাদির সাথে কি সম্পর্ক? ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান? আনিস আলমগীর সাহেব গেলেন, এবার বাকি তিনজনের পালা, ওনারাও যাবেন যে কোনো সময় এবং এনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। দেখেন এখন আনিস আলমগীর কোন ধরনের শীর্ষ সন্ত্রাসী, নাকি আবার ওনাকে আটকে দেওয়া হয় যে এই যে হাদিকে যে মারলো তার সাথে হয়তো কোনো বৈঠক করেছে কিনা। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ওসমান হাদিকে গুলি করা সেই মোটরসাইকেলের মালিককে আটক করেছে পুলিশ। আটকের পর ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা শুনে খোদ আইন শৃঙ্খলা বাহিনী এবার নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার এই বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান? যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন, নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয়? মানে আনিস আলমগীরের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, এমন রব ওঠে ওসমান হাদি শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই। এবং আনিস আলমগীর নিজেও এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন, জানতেন। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন ফেসবুকে, আনিস আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বলেন, বিদেশে পলাতক দুই কুলাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত 5টি প্রমিনেন্ট টেলিভিশন শোতে। তাই সেই কুলাঙ্গারেরা আমার উপর প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত, টেলিভিশনকে হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে, যা সরাসরি ফৌজদারি অপরাধ। মানে আনিস আলমগীর, তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায়, সেটার প্রসঙ্গে সরাসরি দুই ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি। আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে, সে কারণে তারা তা দেখেনি। ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত। আনিস আলমগীর বলছেন ওই ফেসবুক পোস্টে যে স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি, দেখা হয়নি, এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি। আনিস আলমগীর এর সঙ্গে এই পোস্টের সঙ্গে যে ছবিটা যুক্ত করেছেন, সেই ছবিটা ওসমান হাদি আহত হওয়ার পর থেকে এক রকমের ভাইরাল করা হয়েছিল, যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর। এটা বলে আনিস আলমগীরের একটা খাওয়ার ছবির সঙ্গে মিলিয়ে এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয়। আনিস আলমগীর এই পোস্টটা যে ভুল সেটা উল্লেখ করে তার এই সর্বশেষ ফেসবুক পোস্টটি দিয়ে বলেছেন যে হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তিনি কোনোদিন তার নাম উল্লেখ করেও কোনো কথা উল্লেখ করেন নাই। তবে পিনাকি ভট্টাচার্য 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয়, সবাক, উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে, আর আনিস আলমগীর সহ অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত কেলায় কেলায় টক লীগের পক্ষে বয়ান তৈরি করবে। 1975-এর আগস্ট বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই, শকুনের দল উল্লাস করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া ও হাসিনাকে ফিরিয়ে আনার প্রায়শ্চিত্ত দিয়েছিলেন নিজের জান দিয়ে। এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন। পিনাকি ভট্টাচার্য এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দালাল আনিস আলমগীর, কি খবর তোমার? এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি আবারও স্ট্যাটাস দেন যে আনিস আলমগীরকে পোলাপাইন এক রকমের মবের শিকার করত। তিনি তার ভাষায় তার মানে পছন্দের শব্দ ব্যবহার করে এই কথাটাই বলতে চেয়েছেন যে আনিস আলমগীরকে মবের শিকার করা হতো, কাজেই পুলিশ তারে রক্ষা করছে গ্রেফতার করে। আওয়ামী লীগের প্রফেসর ইউনূসের সরকারের পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর জাতীয় নাগরিক পার্টির নেতা
নেতা এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় তরুণ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ যখন শনিবার দিন ডক্টর ইউনূসের আমন্ত্রণে আহ্বানে যমুনায় যান ওসমান হাদির শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এবং 3 রাজনৈতিক দলের মিলিত বৈঠকে মানে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে, যেখানে ডক্টর ইউনূস বলেন যে গভীর ষড়যন্ত্র ইঙ্গিত পাওয়া যায় এই ওসমান হাদির ওপর হামলার ঘটনায়, কাজেই এই 3 দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তখন অভিযোগ করে বলেন যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে, সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে, মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নরমালাইজ করতে নানা চেষ্টা চলছে, টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আনিস আলমগীর সহ যেই টক শো বক্তাদেরকে উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য অভিযোগের মুখোমুখি করছেন, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিষয়ে এই তরুণ নেতারা অভিযোগ জানাচ্ছেন কিংবা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন দাবি তুলছেন কেউ কেউ, মূলত এই টক শো বক্তারা আগস্টের পর থেকেই বলে আসছেন যে রাজনীতিকে অংশগ্রহণমূলক রাখতে হবে, মানে নির্বাচন এবং রাজনীতি দুটোতেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা অনেকেই মবের বিরুদ্ধে তীব্র বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে টক শোতে। তারা বলেছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই যে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের বাসভবন বলে, স্থাপনা বলে, শিল্প প্রতিষ্ঠান বলে এতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে এর পাল্টা প্রতিশোধ আবার ক্ষমতার পালাবদল হলে দেখতে হতে পারে। এ ধরনের কথা বলে তারা বিভিন্ন সময় তরুণ বক্তাদের রোষের শিকার হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য নিয়ে ভাইরালও হয়েছেন। কাজেই ধারণা করা যায় যে এগুলোকেই জুলাই আগস্ট আন্দোলনের বিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলামেরা এবং এগুলোকেই আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা বলেও চিহ্নিত করা হচ্ছে। এবং সে কারণে যারা এ ধরনের ভিন্ন মতের প্রকাশ ঘটাচ্ছেন বা ঘটানোর সাহস করছেন টক শোতে গিয়ে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন পিনাকি ভট্টাচার্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তিরাই। নাহিদ ইসলাম 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কথা বলেছেন। তিনি বলেন যে কিছু বুদ্ধিজীবী জুলাই গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করছে। সেক্ষেত্রে তিনি বলেন যে বিগত সরকারের সময় যেমন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রেখেছেন, এখনো গণমাধ্যমে তারা একই ধরনের ভূমিকা রাখছেন। গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে এবং এই বয়ানগুলো তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, তাদের ওপর হামলাকে জায়েজ করছে, এমনটা মতামত এই তরুণ নেতাদের। সাম্প্রতিক সময়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আন্তর্জাতিক সাংবাদিকদের সুরক্ষা, সাংবাদিক অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন সিপিজে বিশ্ব মানবাধিকার দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে 15 মাসের বেশি সময় ধরে প্রায় ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তের মতো সিনিয়র সাংবাদিকদেরকে আটক রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো করে হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কোনো জামিন হচ্ছে না এবং জেলখানায় তারা যথাযথ চিকিৎসা, খাবার কিছুই পাচ্ছেন না, এমনকি একটা মানবেতর পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং এসব হত্যা মামলা যেহেতু ভিত্তিহীন, সাংবাদিকরা কেউই হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, কাজেই তাদেরকে যাতে জামিন দেওয়ার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগ নেন। আন্তর্জাতিক এই সংগঠনটি সেই দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ডয়েচে ভ্যালের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছেন যে সাংবাদিক মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার কিছু করার নাই, কারণ বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলে এবং যেহেতু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো করেছেন জুলাই আগস্টের ভিকটিমরা, কাজেই এই হত্যা মামলাগুলোর বিষয়ে সরকারের কিছুই করার নাই। ডয়েচে ভ্যালে লিখছে যে সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেছেন যে শাকিল ও রূপার বিরুদ্ধে সব মামলাই হত্যা মামলা, কিন্তু ওইসব হত্যার সাথে তাদের দূরতম সম্পর্কও নাই। হতে পারে তারা গত সরকারের পক্ষে কাজ করেছেন, সরকারের প্রশংসা করেছেন, সাংবাদিকের যে দায়িত্ব ক্ষমতাকে প্রশ্ন করা তা তারা করেননি, তবে সেটার বিচারে তো নতুন আইন লাগবে, সেই আইন তো নাই, আর এখনো তো অনেকেই দালালি করছেন। এই প্রশ্নটাই আসলে আনিস আলমগীর সহ টকশোতে বক্তা হিসেবে যাদেরকে নির্দিষ্ট করা হয়েছে যে যারা নাকি হাদির মতো জুলাই আগস্টের নেতাদেরকে নাকি হত্যাযোগ্য করে তুলছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রকমের সরব আলাপ উঠেছে, তারা তুলছেন।
যে যেই চর্চাগুলো এখন করা হচ্ছে, এই যে সাংবাদিকরা কোনো এক সরকারের পক্ষে কাজ করেছেন, যথাযথভাবে বিরোধিতা করেন নাই এমন অভিযোগ তুলে তাদেরকে যে ঢালাও হত্যা মামলা দিয়ে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে, বা বিভিন্ন জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে টকশোতে কথা বলবার জন্য, এর যে আগামীতেও ক্ষমতার পালাবদল ঘটে গেলে আবারও দেখা যাবে এই কথাগুলো তুলেই সম্ভবত আনিস আলমগীর সহ এই ব্যক্তিরা অজনপ্রিয় হয়ে উঠেছেন একটি পক্ষের চোখে। এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান, যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান। যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন, নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয়, এই সবই এখনো অনিশ্চিত। তবে নিশ্চিতভাবেই ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে একটা শিক্ষা প্রদানের প্রচেষ্টা প্রায়শই ডিবি কার্যালয়ে ঘটছে। এই নভেম্বরের শেষেও এক সাংবাদিক এবং ব্যবসায়ীকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটক রেখে তারপর কোনো মামলায় আটক বা গ্রেফতার না দেখিয়ে বাড়িতে চলে যেতে দেওয়া হয়েছিল। কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় নিশ্চয়ই তাতে সৃষ্টি হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে পঞ্চমবারের মতো তলব করল ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সবশেষ 14 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। অভিযোগ, নেতা কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানানোর জন্য ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের অভিযোগের জবাবে পাল্টা তীর ছুঁড়েছে ভারত। দেশটির সব অভিযোগ অস্বীকার করে উল্টো যেটা ছুড়ে দিয়েছে সেটা হলো ভারত বাংলাদেশের দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা যাতে নেয় সেই পরামর্শ দিয়েছে। এমন তলব আর অভিযোগ প্রত্যাখ্যানে প্রতিবেশী দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্ক আরও শীতল হয়ে যায় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক কতটুকু প্রভাব রাখে সেটাই বিশ্লেষকদের ভাবনার জগৎকে নাড়া দিচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক ব্লেম ডিফ্লেকশনের অলিম্পিকে স্বর্ণপদক জেতার চেষ্টা করলেও উসমান হাদির উপর হামলাকারীদের 2 দিনেও ধরতে পারেনি, বরং ডিবি পুলিশ সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার সরকারিভাবে চলছে ব্র্যান্ডিং কার্যক্রম। দায়িত্ব নেওয়ার পর থেকে পাহাড় সম ব্যর্থতার নিচে চাপা পড়ে থাকা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবার বিজয় দিবসে উড়বেন আকাশে। তার হেলমেটে থাকবে ওসমান হাদির ছবি। সেই হেলমেট হাতে আশিক চৌধুরীকে নিয়ে পিআর ক্যাম্পেইন চলছে জোরে সোরে। এয়ার শোতে সশস্ত্র বাহিনীর 53 সদস্যেরও অংশ নেওয়ার কথা। তবে নায়ক হিসেবে আশিক চৌধুরীকে তুলে ধরছে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট। সরকার সমর্থকেরা সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত পূরণের খবর দিলেও পুলিশ বলছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এর মাঝেই বোমা ফাটানোর খবর এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। একটি পত্রিকা দাবি করছে প্রধান সন্দেহভাজনের সঙ্গে একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে। ঢাকা অভিযোগ করেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানায়নি, বরং শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রত্যার্পণের আহ্বান পুনরুক্ত করেছে। দর্শক, দিল্লি ঢাকার এই অভিযোগ শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, উল্টো তাদের ইটের বদলে পাটকেলের মতো কিছু একটা ছুড়ল। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 14 ডিসেম্বর এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে তা ভারত ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলছে তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। দর্শক, গত মার্চ থেকে ভারত বাংলাদেশের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা মনে করেন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি হলো ভারতের কূটনৈতিক গোল। ভারত সরকার এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন। কিন্তু গত 12 মে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং সে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বিবৃতিতে ভারত সরকার প্রতিবেশী সরকারকে পরামর্শ দিয়েছে, সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
দর্শক, এর আগে 4 বার একই ধরনের তলবের ক্ষেত্রেও ভারতের কৌশল ছিল এই একই ধরনের টিট ফর ট্যাট কূটনীতি। বাংলাদেশকে নিজের ঘর নিজেকে সামাল দিতে বলেছে দিল্লি, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারের অবস্থানকে আমলে নিতে রাজি নয় দিল্লি, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যে অন্তর্বর্তী সরকারেরই সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার কথা বলা ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে ভারতের সহায়তা চেয়েছে। দর্শক, যদি ঢাকা সত্যি বিশ্বাস করে যে দিল্লির সন্ত্রাসী উস্কানি দিচ্ছে, তবে একই নিঃশ্বাসে কেন সেই সন্ত্রাসীদের ধরতে তাদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে? যদি ভারত ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন তাদের কাছে হামলাকারী প্রত্যর্পণের আশা করা হবে? কূটনৈতিক এমন ব্লেম গেম আর কুট কাচালের মধ্যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় আসল যে কাজ সরকারের করা দরকার ছিল, সেটি 2 দিনও হয়নি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 23 ডিসেম্বর দাবি করেন তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন, হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে ঘটনার 48 ঘন্টা পরেও সেই হিট করা যায়নি। এর মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন সূত্রবিহীন নানান তথ্য। একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটার পরপর এভাবে হরে ধরে গোয়েন্দা বাহিনী গড়ে ওঠার নজির বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সম্মত বিরল। যে যার মতো করে তথ্য প্রচার করছেন ফেসবুকে। দেখে মনে হতে পারে দেশে পেশাদার কোনো তদন্ত কর্তৃপক্ষ নেই। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরবাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে, যদিও পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান 14 ডিসেম্বর জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। প্রশ্ন হলো, সরকার কি সত্যি নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা নিশ্চিত করতে মনোযোগী? বেহাল পরিস্থিতি নিয়ে সারা দেশে প্রচন্ড উদ্বেগের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি দাবি করেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই। এদিকে সরকার ও সরকার সমর্থকরা যখন হাদির গুলিবিদ্ধ হওয়ার দায় এককভাবে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপাতে ব্যস্ত, তখন বোমা ফাটানো এক প্রতিবেদন প্রকাশ করেছে ইনকিলাব। তাদের দাবি, ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সালের সঙ্গে দেশের একটি বড় ইসলামী দলের কিছু নেতার সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। গুলি চালানোর পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার ও পরে ধামরাই যান বলেও দাবি করা হয় প্রতিবেদনে। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকা এবং সেখান থেকে সীমান্তে যান। ফয়সাল এবার সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন নাকি বাংলাদেশে আছেন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দারা। ইনকিলাবের এই প্রতিবেদনের দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি তোলা হয়নি। দর্শক, হাদির উপর হামলাকারীদের ধরতে না পারলেও ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে সাংবাদিক আনিস আলমগীরকে। ঘাতক ভারতে পালিয়ে গেলেও ধরা পড়েছে তার সহযোগী। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ওসমান হাদিকে গুলি করা সেই মোটরসাইকেলের মালিককে আটক করেছে পুলিশ। আটকের পর ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা শুনে খোদ আইন শৃঙ্খলা বাহিনী এবার নড়ে চড়ে বসেছে। তার দেয়া তথ্য অনুযায়ী হাদিকে মেরে ফেলতে যুবলীগের এক নেতা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা ভূমিকা সামনে আসছে। ইতোমধ্যেই হাদির ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাতদৃষ্টিতে এটা শুধু একটা মানুষকে মারার প্ল্যান হলেও এর পেছনে ছিল বড়সড় পরিকল্পনা, যে পরিকল্পনায় আছে আগামী নির্বাচন বানচাল করার মতো চেষ্টা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চেষ্টায় আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশ বিরোধী শক্তির মদত থাকতে পারে। তারই অংশ হিসেবে এখন জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। হাদিকে তো একটি মোটরসাইকেল থেকেই সরাসরি গুলি করা হয়েছে। ঘটনার পর অনেকে সেই মোটরসাইকেলকে খুঁজে বের করার কথা বলেছিল। অবশেষে সে চেষ্টায় সফল হয়েছে পুলিশ। মোটরসাইকেলটি শনাক্ত করার পর আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে। আব্দুল হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের পূর্ব পরিচয় রয়েছে বলে জানিয়েছে র্যাব, যাকে বর্তমানে খুঁজছে পুলিশ। র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, হাদির উপর গুলিবর্ষণের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার বলেছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আটক হান্নান দাবি করেছেন, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে তিনি চিনলেও দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ফয়সাল তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি। র্যাবের কর্মকর্তারা মনে করছেন, তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করলে হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে 54 ধারায় তাকে আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে যে যুবলীগ নেতাকে পুলিশ সন্দেহ করছে সে ইসমাইল হোসেন সম্রাট জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন। অন্যদিকে গুলি করা মাসুদও ভারতে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। এতেই সন্দেহ আরও বাড়ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরও কিভাবে তারা দেশ ছেড়ে পালালো।
মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থা র বিভিন্নভাবে দেশের মধ্যে কাজ করছে। তারা এ বিষয়ে সহযোগিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে 2024 সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকা সহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র জানায় হাদির ওপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব। কেন, কারা এবং কী উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনায় 13ই ডিসেম্বর রাত পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। ফয়সাল করিম মাসুদ ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝুটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মাসুদের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত। স্থানীয় পর্যায়ে তিনি শুধু পদধারী নেতা নন, বরং প্রভাব বিস্তারে দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তার এই প্রভাবের পেছনে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার আশীর্বাদ। গোয়েন্দা তথ্য আরও বলছে, হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটা হলো জুলাই বিপ্লবের পর মাসুদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এসব লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। এদিকে যে ইসমাইল হোসেন সম্রাটকে সন্দেহ করা হচ্ছে সে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতির দায়িত্বে ছিল। এই পদে থেকে শুধু ঢাকা মহানগর নয়, বিভিন্ন জায়গায় অবৈধ ক্যাসিনো, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ছিল তার একছত্র প্রভাব। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় রাজধানীর অফিস পাড়াখ্যাত মতিঝিল, পুরান ঢাকা, গুলিস্তান ও পল্টনে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন সম্রাট। মূলত 1993 সালে ঢাকা মহানগর দক্ষিণের 53 নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক হওয়ার মাধ্যমে রাজনীতিতে সম্রাটের পথ চলা শুরু হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুবলীগের দৃশ্যপটে চলে আসেন সম্রাট। সেই সময় বড় বড় নেতাদের হাত ধরে শহরে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে দাপিয়ে বেড়াতেন তিনি। 2003 সালে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে সংগঠনে নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিএনপি সরকারের আমলে এই পদে থাকলেও সমস্যা হয়নি তার। 111-এর পট পরিবর্তনের পর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কেন্দ্রীয় যুবলীগে প্রভাবশালী হয়ে ওঠেন এই মুকুটহীন সম্রাট। 2009 সালে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2012 সালে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী। তার হাত ধরেই ইসমাইল হোসেন সম্রাট যুবলীগের রাজনীতিতে পাদপ্রদীপের আলোয় চলে আসেন। সেই বছরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয় সম্রাটকে। মহানগর যুবলীগ সভাপতি পদে আসীন হয়েই দল ক্ষমতায় থাকা সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠেন এই যুবলীগ নেতা। রাজুক, সিটি কর্পোরেশন, গণপূর্ত, সেক্রেটারিয়েট সহ সকল সরকারি অফিসে টেন্ডার ও চাঁদাবাজিতেও হয়ে ওঠেন একছত্র নিয়ন্ত্রণে। এসবের বাইরেও মহানগর দক্ষিণের ক্যাসিনো ব্যবসাও ছিল সম্রাটের একক নিয়ন্ত্রণে। মতিঝিলের ইয়াংম্যানস ক্লাব, আরামবাগ ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, দিলকুশা ও মুক্তিযোদ্ধা ক্লাবের জুয়ার টাকার একটি অংশ চলে যেত এই যুবলীগ নেতার ব্যক্তিগত তহবিলে। সেই সঙ্গে যুবলীগের পদ বাণিজ্যেও তিনি হয়ে উঠেছিলেন ওমর ফারুক চৌধুরীর ডান হাত। দীর্ঘদিন অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তি টাকার পাহাড় জমিয়েছে। সেই টাকা দিয়ে এখন দেশে অরাজকতা করা হচ্ছে। মাসুদকেও ভাড়া করার ইঙ্গিত মিলেছে। তবে আশা করি দর্শক নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন। দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।